আসসালামু আলাইকুম। সবাইকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ডেন্টালের অনলাইন প্ল্যাটফর্ম বিডিএসিটিতে স্বাগতম। আমি মোহাম্মদ জাবের বিন ফয়সাল। আজকে আমরা আলোচনা করব ডেন্টিনের পার্ট 2 নিয়ে। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম ডেন্টিনের যে কম্পোজিশন, স্ট্রাকচার, ক্লাসিফিকেশন এবং সবগুলোর ব্যাখ্যা আমরা করিয়েছি। আজকে আমরা বলবো স্ট্রাকচার অফ ডেন্টিন। একটা ডেন্টিন সে যে তৈরি হবে তার কি কি স্ট্রাকচার থাকবে বা তার কি কি অবকাঠামো পেলে সে আলটিমেটলি একটা কমপ্লিট ডেন্টিনে কনভার্ট হবে, সেই জিনিসটা আমরা পড়ব। তো শুরু করা যাক। স্ট্রাকচার অফ দ্য ডেন্টিন। ডেন্টিনের কী কী স্ট্রাকচার আছে? ডেন্টিনের টোটাল হচ্ছে আমাদের 8টা স্ট্রাকচার আছে। এর মধ্যে প্রথমে আমরা শুরু করি ডেন্টিনাল টিউবুলস, তারপর হচ্ছে অডোন্টোপ্লাস্টিক সেল, তারপর হচ্ছে ডেন্টিনো এনামেল অ্যান্ড সিমেন্টোডেন্টিন জাংশন, তারপর হচ্ছে ডেড ট্রাক্ট, তারপর হচ্ছে গ্র্যানুলার লেয়ার অফ টমস, তারপর হচ্ছে তিনটা আমার ইনক্রিমেন্টাল লাইন অফ ডেন্টিন, যেমন নিউনেটাল লাইন, ইনক্রিমেন্টাল লাইন অফ বন অ্যাবনার্স অ্যান্ড কনোটাল লাইন অফ ওয়েন। এর মধ্যে সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে ডেন্টিনাল টিউবুলস। আমরা যেমন কি কিডনির একক কি নেফ্রন পড়ি, তাই না? ঠিক সেমভাবে প্রত্যেকটা, যেমন আমাদের বডির যদি গাঠনিক এবং স্ট্রাকচারাল যে ইউনিট বলি সেটা কি সেল হবে, ঠিক এমনভাবে ডেন্টিনের গাঠনিক একক হচ্ছে তোমার ডেন্টিনাল টিউবুলস। অডোন্টোপ্লাস্টিক সেল তো আমরা এর আগে পড়ছি। ডেন্টিনো এনামেল মানে ডেন্টিনের সাথে এনামেলের জাংশনটা পড়তে হবে এবং ডেন্টিনালতে সিমেন্টামের জাংশনটা পড়তে হবে। ডেড ট্রাক কি পরে পড়াচ্ছি, গ্রেনুলার কি পরে পড়াচ্ছি। আর তিনটে আছে ইনক্রিমেন্টাল লাইন অফ ডেন্টিন। এখন কথা হচ্ছে ভাইয়া ইনক্রিমেন্টাল লাইন জিনিসটা কি? মানে এই যে ডেন্টিন, আমার যে ডেন্টিন সেই কী ধরনের গ্রোথ হচ্ছে সেটা জানার জন্য আমাদের একটা লাইন আছে, ইনক্রিমেন্টাল লাইন বলি এটাকে, যে আলটিমেটলি সেটা দেখে আমরা নির্ণয় করি যে ডেন্টিনের গ্রোথটা কেমন হচ্ছে। তিনটা হচ্ছে নিউনেটাল লাইন, ইনক্রিমেন্টাল লাইন অফ বন অ্যাবনার্স অ্যান্ড কি কোনোটাল লাইন অফ ওয়েন। শুরু করা যাক ডেন্টিনাল টিউবুলস। ডেন্টিনাল টিউবুলস জিনিসটা কি? দ্য টিউবুলস প্রেজেন্ট ইন ডেন্টিন, ডেন্টিনের মধ্যে প্রেজেন্ট অবস্থানরত যে টিউবুলসগুলো কন্টেন করে অডোন্টোপ্লাস্টিক প্রসেস অ্যান্ড ডেন্টিনাল ফ্লুইডস। আচ্ছা, আমরা গত ভিডিওতে বলছিলাম যে অডোন্টোপ্লাস্টিক সেলগুলো কিন্তু পাল্প এরিয়াতে থাকে, আর প্রসেসটা কি থাকে তোমার ডেন্টিনের ভিতরে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে প্রসেসটা এটা কিন্তু ডেন্টিন কি করে আবার ডেন্টিনাল টিউবুলসের ভিতরে কি জমা করে রাখে। এই দেখো আলটিমেটলি এটা কি ডেন্টিনাল টিউবুলস, কিন্তু এটা আর এটা কি তোমার কি এই যে দেখো ডেন্টিনাল টিউবুলস কি কভার করে রাখছে, ঠিক আছে? তাহলে দেখো ডেন্টিনাল টিউবুলস কি কন্টেন্ট করে অডোন্টোপ্লাস্টিক প্রসেস, এই যে অডোন্টোপ্লাস্টিক প্রসেস, ঠিক আছে? এই যে অডোন্টোপ্লাস্টিক প্রসেস সে কন্টেন্ট করতেছে, অ্যান্ড ডেন্টিনাল ফ্লুইড, এই যে ফ্লুইডগুলো দেখতেছো এগুলো কি সব ডেন্টিনাল ফ্লুইড, ঠিক আছে? আর আশেপাশে তো দুইটা প্রি ডেন্টিন থাকবে। আমরা লাস্ট ভিডিওতে তোমাদের সবাইকে দেখাইছিলাম যে আশেপাশে কি তোমার প্রি ডেন্টিন থাকবে। এগুলো কি প্রি ডেন্টিন, অডোন্টোপ্লাস্টিক চিত্রের মধ্যে দেখাইছিলাম না প্রি ডেন্টিন। আচ্ছা, এক্সটেনশন যে সে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত থাকে, ফ্রম ডেন্টিনো এনামেল জাংশন টু দ্য পাল্প। এই যে দেখো ডেন্টিনো এনামেল জাংশন এখান থেকে একদম পাল্প পর্যন্ত কি তার বিস্তৃতি। এখানে ডেন্টিনো এনামেলের সঙ্গে মানে ডেন্টিনের সাথে এনামেল, উপরে এনামেল, এখানে ডেন্টিন, এটা কি পাল্প। তো ডেন্টিনো এনামেল জাংশন থেকে শুরু করে এই পাল্প পর্যন্ত কি এটার এক্সটেনশন। শেপ, এটা কি শেপ? এস শেপের। এটা কি শেপের? এস শেপের। ফাংশন, এটা কি কাজ করে? ইট মেক্স ডেন্টিন মোর পারমিয়েবল। এটা কি ডেন্টিনকে কি পারমিয়েবলটা কি আরও বাড়ায়। গিভস সেন্সিটিভিটি টু ডেন্টিন, ডেন্টিনের সেন্সিটিভিটি দান করে, ঠিক আছে? আচ্ছা, লর্ডস মাইক্রো অর্গানিজম এনহ্যান্স ক্যারিস, এবং এটার মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে এগুলো কি বাধাপ্রাপ্ত হয়, যার কারণে কি এটা কেরিস প্রিভেন্ট করে। কেরিস কি দাঁতের ক্ষয়, ঠিক আছে? দাঁতের পোকার কারণে যে ক্ষয় হয় সেটাকে বলা কি আমরা কেরিস বলি। তাহলে আমরা প্রথমে কি অডোন্টোপ্লাস্টিক, আমরা প্রথমে কি পড়লাম? প্রথমে আমরা পড়লাম হচ্ছে ডেন্টিনাল টিউবুলস। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অডোন্টোপ্লাস্টিক সেল অ্যান্ড প্রসেস। আচ্ছা, অডোন্টোপ্লাস্টিক সেল সম্পর্কে আমরা আগে পড়ছি, ঠিক আছে? এটা শেপ কি কলামনার হবে, কোথায় থাকবে, পেরিফেরি অফ দ্য পাল্পে থাকবে, কোথায় কি থাকবে এটা আমরা আগে পড়ছি, ঠিক আছে? আচ্ছা, আর অডোন্টোপ্লাস্টিক প্রসেস জিনিসটা কি? প্রসেস কি? এই যে সেল এখান থেকে যে সাইটোপ্লাজমিক এক্সটেনশনটা থাকবে এটা কি তোমার অডোন্টোপ্লাস্টিক প্রসেস। কী কম্পোজিশন থাকবে? মাইটোকন্ড্রিয়া থাকবে, মাইক্রোফিলামেন্টস থাকবে, মাইক্রোটিউবুলস থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপর হচ্ছে লাইসোজোম থাকবে। ফাংশনটা কি? সিক্রেটস ডেন্টিনাল ম্যাট্রিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি সিক্রেট করে? সিক্রেটস ডেন্টিনাল ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, এবার 3 নম্বরে আসো ডেন্টিনো এনামেল জাংশন, মানে ডেন্টিনের সাথে এনামেল যে জাংশনটা, এটা হচ্ছে স্ক্যালপড অর ডুম শেপ। ডুম আছে না, এই যে দেখো ডুমের মতো শেপ, ডুমের মতো শেপ। আচ্ছা, এখন দেখো এটাকে তোমার জিজ্ঞেস করবে যে এর কনভেক্স পার্ট কোন দিকে থাকে আর কনকেভ পার্ট কোন দিকে থাকে। কনভেক্স পার্টটা থাকে ডেন্টিনের দিকে আর কনকেভ পার্টটা থাকবে কি এনামেলের দিকে।
ঠিক আছে। আচ্ছা, এটার কি কি কাজ করে? ইট ইনক্রিজেস সারফেস এরিয়া। এই দেখো, যত বেশি ঢেউ হয়েছে তত কি এরিয়াটা কি বাড়ছে না? এটার কারণে কি বলছে? ইনক্রিজ সারফেস এরিয়া, সারফেস এরিয়া বাড়ছে। ইনক্রিজ বন্ড স্ট্রেংথ, যত বেশি ঢেউ দিচ্ছে দেখো তাদের মাঝখানে কি আরও বন্ধনটা কি দৃঢ় হয়েছে। ইনক্রিজ আয়নিক এক্সচেঞ্জ, যত বেশি সারফেস এরিয়া হচ্ছে তত কি সে বেশি কি আয়ন কি দ্রুত এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে কি সারফেস এরিয়া বাড়তেছে, বন্ড স্ট্রেংথ বাড়তেছে, আয়নিক এক্সচেঞ্জটাও কি তোমার বাড়তেছে। এটা ডেন্টিন এনামেল জাংশন গেছে। এবার ডেন্টিনের সাথে সিমেন্টামের জাংশন বা সিমেন্টো ডেন্টিনাল জাংশন, এটা কি স্কেলোপড ইন ডেসিডুয়াস, মানে বাচ্চাদের দাঁতের ক্ষেত্রে কি এটা স্কেলোপড মানে এরকম ডুম শেপ থাকে, অ্যান্ড স্মুথ ইন পার্মানেন্ট টিথ, এবং বয়স্কদের বা বড়দের দাঁতের ক্ষেত্রে কি এটা এই দেখো একদম কি থাকে তোমার স্মুথ, একদম লম্বা, দেখছো। আচ্ছা, এবার দেখো উপরে এখানে দেখো জাংশনটা যেটা সেটা কি বাইরে কি সিমেন্টাম, ভেতরে কি ডেন্টিন। আর সিমেন্টাম আর ডেন্টিনের যে জাংশনটা এটা কি বলা হয় তোমার সিমেন্টো ডেন্টিনাল জাংশন। ঠিক আছে, এই দুইটা জাংশন মিলেই তোমার কি তৈরি হয় আমাদের ডেন্টিন। আরেকটা জাংশন কিন্তু আছে, সেটা হচ্ছে সিমেন্টামের সাথে এনামেল জাংশন। আলটিমেটলি তিনটা জাংশন আমাদের দাঁতে পাওয়া যায়, এই দুইটা ডেন্টিনে পাওয়া যায়, আর লাস্টেরটা এটা দাঁতে পাওয়া যায়, তো এটা কি এনামেলে পড়াতে গেলে তখন আমরা পাবো। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, হোয়াট ইজ গ্র্যানুলার লেয়ার অফ টমস। গ্র্যানুলার লেয়ার অফ টমস জিনিসটা কি? হোয়েন রুট ডেন্টিন ইজ viewed under a transmitted light in ground section, a granular appearing area is seen near the cemento-dentinal junction. আচ্ছা, এটা কি সিমেন্টাম, এটা কি ডেন্টিন। ঠিক আছে, যখন তুমি এটাকে লাইটের নিচে ট্রান্সমিট করবা বা লাইট ধরবা গ্রাউন্ড সেকশন, তখন তুমি গ্রাউন্ড সেকশনে একটা জিনিস পাবা, গ্রেনিউলার এপিয়ারিং। এই যে দেখো এটা সিমেন্টাম, এটা ডেন্টিন, এখানে এই যে দেখো দানা 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 পোর্শন দেখতেছো না, গ্রেনিউলার পোর্শনগুলো। এই পোর্শনগুলাই তুমি লাইট মারলে বা হচ্ছে কি লাইট ট্রান্সমিট করলে তুমি পাবা। হ্যাঁ, কোথায় পাবা? নিয়ার দ্য সিমেন্টো ডেন্টিনাল জাংশন, সিমেন্টাম আর ডেন্টিনাল জাংশনে এই দানাগুলো পাবা। একেই তোমার বলা হইতেছে গ্রেনুলার লেয়ার অফ টমস। বিজ্ঞানী টমসের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে কি টমস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ডেড ট্রাক্ট জিনিসটা কি, অনেক ইম্পর্টেন্ট, ভাইভাতেও ধরে এবং প্রফে শর্ট নোটে আসে। আচ্ছা, জিনিসটা কি? হোয়েন অডন্টোপ্লাস্টিক প্রসেস আর কমপ্লিটলি ডেস্ট্রয়। এই যে অডন্টোপ্লাস্টিক প্রসেস আমরা পড়ছিলাম না, অডন্টোপ্লাস্টিক সেলের মধ্যে যে সাইটোপ্লাজমিক এক্সটেনশন, সেটা কি অডন্টোপ্লাস্টিক প্রসেস। ওই প্রসেসটা যদি পরিপূর্ণভাবে ডেস্ট্রয় হয়ে যায় বাই কিসের মাধ্যমে? অ্যাট্রিশন, ক্যারিজ, অ্যাব্রেশন অর কেভিটি প্রিপারেশন। কয়টা জিনিস? অ্যাট্রিশন মানে হচ্ছে তোমার টিথ, দাঁতের সাথে দাঁত লেগে যে ক্ষয় হয় সেটাকে বলা হয় অ্যাট্রিশন। ক্যারিজ মানে পোকার মাধ্যমে, অ্যাব্রেশন ব্রাশ করার মাধ্যমে, অর কেভিটি প্রিপারেশন ওই যে আমরা তোমার ফিলিং করি। এই কারণে যদি কোনো কারণে ওই অডন্টোপ্লাস্টিক প্রসেসটা সম্পূর্ণভাবে ডেস্ট্রয় হয়ে যায়, হ্যাঁ, দেন কী হবে? দ্য ডেন্টিনাল টিউবুলস বিকাম এমটি। ডেন্টিনাল টিউবুলসটা কি তোমার পুরোপুরি ফাঁকা হয়ে যায়। হোয়েন লাইট ট্রান্সমিটেড, যখন তুমি এখানে লাইট ট্রান্সমিট করবা, ইট অ্যাপিয়ার লাইক এ ব্ল্যাক এরিয়া, তখন পুরোটা কি কালো দেখাবে। কি দেখাবে? কালো দেখাবে। এই যে জিনিসটা একেই বলা হয় ডেড ট্রাক্ট। কি বলা হয়? ডেড ট্রাক্ট। এটা কি পাল্প, এটা কি তোমার ডেন্টিন। এখানে কি অনেকগুলো ডেন্টিনাল টিউবুলস ছিল, অ্যাট্রিশন, অ্যাব্রেশন, কেরিজ, কেভিটি প্রিপারেশনে কি ক্ষয় হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে পুরোটাই কি তোমার ফাঁকা। যখন আমি লাইট ট্রান্সমিট করছি দেন এটা কি পুরোটাই ব্ল্যাক। যদি এখানে আমি আমার লাল কলম এই কারণে লাল দেখাচ্ছে, বাট যখন তুমি এক্সরে করবা দেন এটার পুরোটা কি ব্ল্যাক এরিয়া দেখাবে। একে কি বলা হয়? ডেড ট্রাক্ট। ঠিক আছে, এবার আমরা বলবো নিওনেটাল লাইন। আচ্ছা, এখন আমরা ইনক্রিমেন্টাল লাইনে কিন্তু ঢুকছি। প্রথমে কি নিওনেটাল লাইন? নিওনেটাল লাইন জিনিসটা কি? ইনক্রিমেন্টাল লাইন অফ ডেন্টিন ফাউন্ড বিটুইন প্রিনেটাল অ্যান্ড পোস্টনেটাল ডেন্টিন। আচ্ছা, ডেন্টিনের মধ্যে হচ্ছে তোমার আমরা দুই ধরনের লাইন পাবো, একটা হচ্ছে জন্মের আগে আর একটা জন্মের পরে। মানে জন্মের আগে জন্মের পরে বলতে হচ্ছে ডেন্টিন পরিপূর্ণভাবে কমপ্লিট হওয়ার আগে, আরেকটা হচ্ছে কি পরে। ডেন্টিন একটা হচ্ছে প্রিনেটাল আর একটা কি পোস্টনেটাল ডেন্টিন। প্রিনেটাল ডেন্টিন জিনিসটা কি? ডেন্টিন হুইচ ফর্ম বিফোর বার্থ, যে জন্ম হওয়ার আগে যে ডেন্টিনটা হয় সেকে বলা হয় প্রিনেটাল লাইন। আর পোস্টনেটাল ডেন্টিন কি? ডেন্টিন হুইচ ফর্ম আফটার বার্থ, জন্মের পরে যেটা সেটা কি পোস্টনেটাল লাইন, আর জন্মের আগে যেটা সেটা কি প্রিনেটাল লাইন। ঠিক আছে, এই প্রিনেটাল আর পোস্টনেটালের মাঝখানে আমরা যে লাইনটা পাবো সেটা হচ্ছে কি নিওনেটাল লাইন। এই যে তুমি যদি চিত্র দেখো, এই দেখো এটা কি তোমার
প্রিনেটাল লাইন, আর এটা কি পোস্টনেটাল লাইন, আর মাঝখানে এই যে জাংশনটা হয়েছে যেখানে শেষ হয়েছে সেটা কি নিওনেটাল লাইন। ঠিক আছে। আচ্ছা, নিওনেটাল লাইন জিনিসটার কজ কী কী কারণে হয়? এনভায়রনমেন্টাল চেঞ্জ, নিউট্রিশনাল ইমব্যালেন্স, ফিজিওলজিক্যাল ট্রমা আফটার বার্থ, পরিবেশের কারণে, তোমার পুষ্টির অভাবগত কারণে, তারপর হচ্ছে কি তোমার ফিজিওলজিক্যাল ট্রমার কারণে, আফটার বার্থ জন্মের পরে, জন্মের আগে না কিন্তু। ঠিক আছে। ফাউন্ড, কোথায় কোথায় তুমি নিওনেটাল লাইনগুলো দেখতে পারবা? ডেসিডুয়াস টিথ অ্যান্ড পার্মানেন্ট ফার্স্ট মোলার টিথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাইবাতে অনেক অনেক বেশি ধরে এটা, যে নিওনেটাল লাইনগুলো আমরা কোথায় পাবো? ডেসিডুয়াস টিথ অ্যান্ড পার্মানেন্ট ফার্স্ট মোলার টিথ। আচ্ছা, নিওনেটাল লাইন কিন্তু এটা এনামেলেও পাবো আমরা, ডেন্টিনেও পাবো। হ্যাঁ, তো জিনিসটা কিন্তু প্যাচ লাগায়ও না, এখানে যা ডেন্টিনেও কি, ডেন্টিনে যাহা নিওনেটাল লাইন, ওই এনামেলেও কি সেম প্রসিডিউরে নিওনেটাল লাইন আমরা কি পাবো। এবার আসলে আমরা আরেকটি ইনক্রিমেন্টাল লাইন দেখব, সেটা হচ্ছে তোমার incremental line of von Ebner. কি incremental line of von Ebner? The incremental line that run right angle to the dentinal tubules, right angle to the dentinal tubules, indicates rhythmic deposition of dentin, 5 days rhythmic formation of dentin. আচ্ছা, এটা কি ডেন্টিনাল টিউবুলস, এটা দেখো আমি লিখে দিচ্ছি ডেন্টিনাল টিউবুলস। এখান থেকে তুমি কি করবা? রাইট অ্যাঙ্গেলের দিকে যাইবা। হ্যাঁ, পুরো ডেন্টিনাল টিউবুলসের দিকে, এই যে দেখো ইনক্রিমেন্টাল লাইন অফ রাইট অ্যাঙ্গেলে যাচ্ছ তুমি, ইনক্রিমেন্টাল লাইন অফ বন এবনার, এগুলো কি ইনক্রিমেন্টাল লাইন অফ বন এবনার। জিনিসটা আসলে বন এবনার লাইন দিয়ে কি আমরা কি দেখি? এটা তোমার রিদমিক ডিপোজিশন অফ ডেন্টিন, যে পর্যায়ক্রমিক ডেন্টিন কি পরিমাণ বাড়তেছে সেটা আমরা কি এর মাধ্যমে দেখি। 5 days রিদমিক ফর্মেশন অফ ডেন্টিন, প্রতি 5 দিন পর পর কি পরিমাণ ডেন্টিনটা বাড়তেছে এটা আমরা কি এই ইনক্রিমেন্টাল লাইন অফ বন এবনার মাধ্যমে কি দেখতে পারি। এবার আসো কোনোটাল লাইন অফ ওয়েন, কি কোনোটাল লাইন অফ ওয়েন, এটাও একটি ইনক্রিমেন্টাল লাইন। সাম অ্যাসেন্চুয়েটেড ইনক্রিমেন্টাল লাইন আর ফর্মড ডিউ টু ডিস্টারবেন্স অফ মিনারেলাইজড অ্যাজ নোন অ্যাজ কোনোটাল লাইন অফ ওয়েন। মানে তোমার সোজা কথা হচ্ছে মিনারেলাইজেশন যদি সঠিকভাবে না হয়, যদি কোনো সমস্যা হয়, তখন যে ইনক্রিমেন্টাল লাইনটা পাবো সেটা হচ্ছে কোনোটাল লাইন অফ ওয়েন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা কি জিনিসটা? ডোন্ট ইন্ডিকেট, এটা কি ডোন্ট ইন্ডিকেট ইনক্রিমেন্টাল ডিপোজিশন, এটা কোনো অন্য আগের যে দুইটা ছিল নিউনেটাল লাইন বলো আর বন এবনার বলো, এটা কিন্তু কি ডিপোজিশন, কী পরিমাণ ডিপোজিশন করে এটা ইন্ডিকেট করছে, কিন্তু এটা ইন্ডিকেট করবে না। ইন্ডিকেট দ্য ফেজেস অফ মিনারেলাইজেশন, এটা যেটা ইন্ডিকেট করবে যে কী পরিমাণ আমার খনিজ সমৃদ্ধ হয়েছে বা মিনারেলাইজেশন সমৃদ্ধ হয়েছে সেটা ইন্ডিকেট করবে। তাহলে তোমার 3টা ইনক্রিমেন্টাল লাইনের মাধ্যমে 2টা মানে নিউনেটাল লাইন আর বন এবনার, এই দুইটা কি তোমার ডিপোজিশন কতটা হয়েছে এটা ইন্ডিকেট করবে, বাট লাস্টেরটা কি ইন্ডিকেট করবো? মিনারেলাইজেশন কতটুকু হয়েছে সেটা ইন্ডিকেট করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা এটাই, যে ইনক্রিমেন্টাল লাইন কী কী আছে, নিউনেটাল লাইন, ইনক্রিমেন্টাল লাইন অফ বন এবনার অ্যান্ড কি কোনোটাল লাইন অফ ওয়েন। ঠিক আছে। আচ্ছা, এই যে কোনোটাল লাইন অফ ওয়েন জিনিসটা একটু দেখাই দিই, চিত্র আঁকা আছে এখানে, দেখো এটা কি তোমার ডেন্টিন আর এটা কি এনামেল। এখন দেখো এই যে তোমার লাইনগুলো দেখতেছো কালো কালো লাইনগুলো, হ্যাঁ, কোনোটা লাইন অফ ওয়েন, এইখান থেকে দেখো মিনারেলাইজেশন একটু কম হয়েছে, যার কারণে এটাকে কি বলা হয়েছে তোমার কোনোটা লাইন অফ ওয়েন। ঠিক আছে। যখন তোমার দাঁতে ডেন্টিনের মধ্যে কোনোটা লাইন অফ ওয়েন তুমি পাবে না, তখন তুমি বুঝে নিবা কি তোমার দাঁত ডেন্টিন পুরোটা কি মিনারেলাইজড হয়ে গেছে, আর যখন পাবা দেন তোমার বুঝতে হবে যে না, আমার মিনারেলাইজেশন সম্পূর্ণরূপে কি হয় নাই। আচ্ছা, ভিডিও শুরুতে আমি বলছিলাম যে ডেন্টিন সেন্সিটিভ। আমরা তো জানি যে সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে পাল্প। ডেন্টিন কেন সেন্সিটিভ? কারণ পাল্পের পেরিফেরিতে কি ডেন্টিন থাকে, পাল্পের সাথে কি ডেন্টিনটা থাকে। ডেন্টিন যে তোমার সেন্সিটিভ, এটার কিছু থিওরি আছে, আমি বেশি এক্সপ্লেন করবো না, এটা জাস্ট শর্ট করে বলে দেবো। প্রথম হচ্ছে নিউরাল থিওরি, দ্য প্লেক্সাস অফ রেস্কো আর রেসপন্সিবল ফর ডেন্টিন সেন্সিটিভিটি। ডেন্টিনের মধ্যে একটা টার্ম আছে, দেখো প্লেক্সাস অফ রেস্কো, এই যে ডেন্টিনাল টিউবুলস পড়ানোর সময় পুরো যে চিত্র এখানে পাবে তুমি প্লেক্সাস অফ রেস্কো। ঠিক আছে। এটার কারণে তোমার কি এই ডেন্টিন সেন্সিটিভ হয়। ঠিক আছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমার কি সেল ফ্রি জোনে থাকে। পাল্পের যখন পড়াবো আমরা তখন হচ্ছে তোমার সেল ফ্রি জোন, সেল রিচ জোন এগুলো পাবো। সেল ফ্রি জোনে থাকে, নার্ভ ফাইবার লুপ তৈরি করে, যার কারণে প্লেক্সাস অফ রেস্কো কি তোমার এখানে কি তোমার সেন্সিটিভ হয় ডেন্টিনের। তারপর হচ্ছে হাইড্রোডাইনামিক ট্রান্সমিশন থিওরি। কি হাইড্রোডাইনামিক ট্রান্সমিশন থিওরি? এটা কি মোস্ট অ্যাকসেপ্টেবল অ্যান্ড পপুলার থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে ডেন্টিনের সেন্সিটিভিটি থিওরির মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেড অ্যান্ড পপুলার কোন থিওরি? হাইড্রোডাইনামিক ট্রান্সমিশন থিওরি। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে তোমার মেজারমেন্ট অফ ডেন্টিনাল ফ্লুইড, অ্যাকসেপ্ট প্রেশার অন দ্য নার্ভ এন্ডিং অফ পাল্প। পাল্পের যে নার্ভ এন্ডিংগুলো আছে ওইখান থেকে হচ্ছে তোমার এটা মেজারমেন্ট হয়। এবার আসো কেমিক্যাল অর অডন্টোব্লাস্ট ট্রান্সমিশন থিওরি। কেমিক্যাল অর অডন্টোব্লাস্ট ট্রান্সমিশন থিওরি জিনিসটা কি? অডন্টোব্লাস্ট অ্যান্ড দেয়ার প্রসেস আর ডিরাইভ ফ্রম নিউরাল ক্রেস্ট, সো দে হ্যাভ দ্য এবিলিটি অফ ট্রান্সমিট। জিনিসটা হচ্ছে যে অডন্টোব্লাস্টিক প্রসেসটা নিউরাল ক্রেস্ট থেকে তোমার উৎপন্ন হয়, এবং নিউরাল ক্রেস্টের যে সেলগুলো আছে সেগুলো প্রত্যেকটাই তোমার সক্ষমতা বা এবিলিটি আছে কি তোমার সেন্সিটিভিটি বা সেন্স ট্রান্সমিট করার, যার কারণে বলাই যায় যে অডন্টোব্লাস্টিক যে প্রসেসটা আছে সেটার কারণে কি ডেন্টিনটা কি করতে পারে তোমার সেন্সিটিভ হয়। ঠিক আছে, এই আচ্ছা। তারপর হচ্ছে এখানে একটা শর্ট নোট আছে, মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে বন কর্ভ। ঠিক আছে, বা তোমার অ্যাগ্রোফিলিক ফাইবার্স। জিনিসটা কি? ডিউরিং ডেন্টিন ফর্মেশন দ্য ফাইব্রিলস হুইচ স্প্রেড আউট ইন এ ফ্যান লাইক অ্যারেঞ্জমেন্ট নিয়ার দ্য বেসমেন্ট মেমব্রেন আর নোন অ্যাজ বন কর্ভ। যে যখন ডেন্টিন ফর্মেশন হয় তখন কিছু ফাইব্রিলস আছে যেগুলো দ্রুত স্প্রেড আউট করে অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট হয়, এবং দ্রুত স্প্রেড আউট তো করে এবং একসাথে কি অ্যারেঞ্জমেন্ট হয়। দ্য বেসমেন্ট মেমব্রেন আর নোন। এখন দেখো এগুলো যে একসাথে হয়েছে তোমার, এখন দেখো ইনার ডেন্টাল এপিথেলিয়াম, অডন্টোব্লাস্ট আর কি বন কর্ভ ফাইবার। এই দেখো এইগুলা তোমার অডন্টোব্লাস্টিক সেলগুলোর মাঝে মাঝে অবস্থান করবে। ঠিক আছে, সবার উপরে কি থাকবে? ইনার ডেন্টাল এপিথেলিয়াম থাকবে, আর এখানে অডন্টোব্লাস্টিক সেলগুলো থাকবে। দুটো অডন্টোব্লাস্টিক সেলের মাঝখানে বন কর্ভ ফাইবারগুলো কি থাকবে? এখানে থাকবে, এখানে থাকবে, মাঝখানে। এই যে মাঝখানে অ্যারেঞ্জমেন্ট হইতেছে ডেন্টিন ফর্মেশনের সময়, এই যে ফাইবারগুলো, এই ফাইবারকেই তোমার বলা হয় অ্যাগ্রোফিলিক ফাইবার অর বন কর্ভ। ঠিক আছে, তো আশা করি আমরা হচ্ছে ডেন্টিন যে যতটুকু পড়াইছি ইনশাল্লাহ এর ভিতরেই আমাদের প্রফের বোথ রিটেন অ্যান্ড বাইবা কভার হয়ে যাওয়ার কথা। তারপরে কেউ যদি এক্সট্রা পড়তে চাও তাহলে পড়তে পারো, অরূপকে দাস স্যারের বই আছে। তারপর হচ্ছে কেউ গাইড চাইলে গাইডের সহায়তা নিতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকবে, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।